প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা হাজির হয়েছি প্র্যাকটিস সেট 26 নিয়ে। এটা একটা নতুন প্র্যাকটিস সেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 20 টা প্রশ্ন আছে। টেক্সট থেকে 10 টা এবং আমাদের গ্রামার থেকে 10 টা। আর আগের সেটগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। না দেখে থাকলে কাইন্ডলি একটু দেখে নেবেন। চলুন তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই। নাম্বার 1, In strange fits of passion have I known, two movements are contrasted. One is the slow descent of the moon and the other is, তাহলে প্রশ্নটা বলছে এখানে দেখুন, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশনে আমরা দুটো মুভমেন্ট পাই এবং দুটো মুভমেন্টকে কিন্তু কন্ট্রাস্ট করা আছে। একটা হচ্ছে স্লো ডিসেন্ট অফ দ্য মুন, এর সঙ্গে কোনটাকে কন্ট্রাস্ট করা আছে? তাহলে হচ্ছে এটাকে বলা আছে ডেথ অফ লুসি, নাকি মুভিং অফ দ্য হর্স, না সি থট অফ দ্য পোয়েট, না ডি গ্রোথ অফ লুসি। এই ৪ টা কিন্তু আমাদের এখানে বলা আছে। তো ৪ টার মধ্যে কোন মুভমেন্টটাকে এখানে আমাদের কন্ট্রাস্ট করা আছে? তাহলে স্লোর সঙ্গে আমাদের কন্ট্রাস্ট করা আছে কোনটা? আপনারা নিজের অ্যান্সারের সঙ্গে একটু মিলিয়ে নিবেন। এই স্লোর সঙ্গে কিন্তু বলা আছে যে স্টিডি মুভিং অফ দ্য হর্স, অর্থাৎ হর্সের অনবরত চলতে থাকাটা। স্লোর সঙ্গে স্টিডিটাকে এখানে কিন্তু কন্ট্রাস্ট করা আছে মুভমেন্টটাকে। আচ্ছা, এটা এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা পাচ্ছি বি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রশ্নটাতে। দেখুন একটু দ্বিতীয় প্রশ্ন খেয়াল রাখুন। Which one of the followings is not a source of the lark song? তাহলে হচ্ছে এই লার্কস সং এর কোনটা আমাদের সোর্স নয় নিচের গুলোর মধ্যে? দেখুন, শেপ অফ দ্য স্কাই অর প্লেন, ইগনোরেন্স অফ পেইন, ইটস কিন জয়ান্স এবং ডি বলা আছে লাভ অফ ইটস ওন কাইন্ড। তাহলে এই ৪ টা কিন্তু আমাদের অপশন দেওয়া আছে। এর মধ্যে লার্কের সং এর মধ্যে কোনটার সোর্স নয়, সোর্স বলে কবি বর্ণনা করেননি। তাহলে এটা কোনটা হবে? তাহলে এরা কিন্তু আমরা পাচ্ছি, আমাদের আপনাদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি এই সিটাকে কিন্তু সোর্স বলে উনি বলেননি, আমাদের কবি বলেননি। ইটস কিন জয়ান্স এটাকে সোর্স বলে বলেননি। তাহলে নাম্বার 2 অ্যান্সার হচ্ছে সি, ইটস কিন জয়ান্স। এবার আসি 3 এবং 4 এ। The word Hellenism, which is one of the prominent features of Ode to Autumn, comes from the Greek word. এখানে আমরা যে হেলেনিজম টার্মটা, অর্থাৎ হেলেনিজম টার্মটা যেটা আমরা পাই Ode to Autumn এর মধ্যে বা কিটসের কবিতার মধ্যে যে হেলেনিজমটা পাওয়া যায়, সেই হেলেনিজমটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার এই ওডগুলোতে, আমাদের কিটসের যে ওডগুলো পাই। আচ্ছা, সেখানে এই হেলেনিজম টার্মটা কোথা থেকে এসেছে? কোন গ্রিক টার্ম থেকে এসেছে? সেটা কি হেলেন, না বি হেল, না সি হেলেনি, না হচ্ছে ডি হেলিস? এই ৪টা টার্মের মধ্যে কোন টার্মটা থেকে এসেছে? নাম্বার 3। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই হেলেনিজম, which is one of the important features of Ode to Autumn, comes from the Greek word হেলেন। এই যে এই স্পেলিংটা HELLENE, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে নাম্বার 3 এখানে আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার ৪ নম্বরে আসি। দ্য পোয়েট ইন দ্য ডার্কলিং থ্রাস ইজ ফাউন্ড লিনিং আপ। আমরা যে কবিকে দেখি ডার্কলিং থ্রাসের মধ্যে উনি কোথায় লিনিং করছিলেন, অর্থাৎ কোথায় ঝুঁকে পড়ে বাইরের পরিবেশটাকে দেখছিলেন? এ বাউন্ডারি ওয়াল, বি এ বিগ রক, সি হিউজ ট্রি, ডি উডেন গেট। এখানে কিন্তু ৪টা অপশন দেওয়া আছে। তাহলে এই ৪টার মধ্যে কোনটা? তাহলে ৪টার মধ্যে আমরা কিন্তু কবিকে দেখি উনি লিনিং আপ করে আছেন উডেন গেটের উপর। তাহলে এটা কিন্তু এখানে আমরা পাচ্ছি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 5, আসে ডেভিস সেইলড ফর অস্ট্রেলিয়া। ডেভিস অস্ট্রেলিয়া গিয়েছিল কবে? অন স্যাটারডে। এটা বুঝতেই পারছি আমরা, এটা জাস্টিস থেকে নেওয়া আছে এবং জাস্টিসের এই প্রশ্নগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ সেই টাইমগুলোকে, ডেট এবং টাইমগুলোকে খেয়াল রাখতে হয় যে কবে কোন ঘটনাটা ঘটেছিল। এটা কিন্তু একটা প্রশ্ন থাকার খুব সম্ভাবনা থাকে। তাহলে এখানে ডেভিস অস্ট্রেলিয়াতে কবে গিয়েছিল? অন স্যাটারডে 8th জুলাই, অন ফ্রাইডে 7th জুলাই, অন ওয়েডনেসডে 11th জুলাই, অন মানডে 10th জুলাই। তাহলে ডেভিস কোন তারিখে অস্ট্রেলিয়াতে গিয়েছিল? তাহলে এখানে কিন্তু হচ্ছে ৫ নাম্বারটা হচ্ছে আমাদের পাচ্ছি অপশন ডি, অর্থাৎ অন মানডে 10th জুলাই ডেভিস কিন্তু অস্ট্রেলিয়াতে সেইল করেছিল, অর্থাৎ সেইল অস্ট্রেলিয়ার দিকে রওনা দিয়েছিল। আচ্ছা,
এবার আসি পরের প্রশ্নটাতে, হুইচ অফ দ্য 6 ইজ দ্য রিয়াল ম্যান? এটা আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি এটা আমস্টারডাম ম্যান থেকে। তাহলে দ্য 6 ক্যারেক্টারস সার্জিয়াস অ্যাটাচেস টু হিমসেলফ আর, যে 6 ক্যারেক্টারের কথা সার্জিয়াস বলেছিলেন এবং সেই 6 ক্যারেক্টার তিনি কিন্তু বলেও দিয়েছিলেন যে এই 6 ক্যারেক্টার আমার মানে আমার ক্যারেক্টারের মধ্যে আছে। সেই 6 ক্যারেক্টার গুলো কি, কি? দেখুন ৪ টা অপশন: বাফুন, হামবাগ, ব্ল্যাকগার্ড, কভেটাস, কাওয়ার্ড অ্যান্ড জেলাস। হিরো, বাফুন, হামবাগ, ব্ল্যাকগার্ড, কাওয়ার্ড অ্যান্ড জেলাস। ককেট, বাফুন, হামবাগ, ব্ল্যাকগার্ড, কাওয়ার্ড অ্যান্ড জেলাস। হিরো, বাফুন, হিপোক্রিট, ব্ল্যাকগার্ড, কাওয়ার্ড অ্যান্ড জেলাস। অর্থাৎ 6 ক্যারেক্টারের যে ডেসক্রিপশনটা পাই আমরা, সেই 6 ক্যারেক্টারটা কি, কি? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 এর মধ্যে 6 ক্যারেক্টার যেটা সার্জিয়াস নিজের ক্যারেক্টারের সঙ্গে আ আ অ্যাটাচ করেছিলেন সেটা হচ্ছে কিন্তু বি। অর্থাৎ হিরো, বাফুন, হামবাগ, ব্ল্যাকগার্ড, কাওয়ার্ড অ্যান্ড জেলাস। এই ৬ টা ক্যারেক্টার তিনি তার ক্যারেক্টারের সঙ্গে মিলিয়েছিলেন এবং বলেছিলেন যে এর মধ্যে কোনটা রিয়াল ম্যান আমি কিন্তু বুঝতে পারছি না। অর্থাৎ এই সেন্টেন্সটা থেকে আমাদের যে প্রশ্নটা ছিল। তাহলে নাম্বার 6 আমাদের পাচ্ছি কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে আসি নাম্বার 7 এ। মিসেস থার্লো ওয়াজ উন্ডেড অন। মিসেস থার্লো, সরি এটা মিস্টার থার্লো হবে। মিস্টার থার্লো ওয়াজ উন্ডেড অন। অর্থাৎ মিস্টার থার্লো কোথায় উন্ডেড হয়েছিলেন? জুল ভার্নে, না দ্য মার্ন, দ্য দ্য ওয়ার্ন এবং ডি দ্য ওয়াক্স। এই ৪ টার মধ্যে মিস্টার থার্লোর আমরা দেখি মিস্টার থার্লোর যে মাথায় যে প্লেট বসানো ছিল সেই সেখানে তিনি কিন্তু উন্ডেড হয়েছিলেন এবং সেই জায়গাটার কথা কিন্তু আমরা এখানে পাচ্ছি বা ওয়ার্ডটার কথা এখানে পাচ্ছি। তাহলে হচ্ছে আ নাম্বার 7, 7 কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার পাচ্ছি হচ্ছে দ্য মানে। এই যে এইখানে কিন্তু তিনি উন্ডেড হয়েছিলেন। তাহলে এটা অক্স থেকে এই প্রশ্নটা এবং অক্স থেকে একটু খুঁটিনাটি প্রশ্ন হতে পারে এরকম। তাহলে অক্সের প্রশ্নগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, নাম্বার 8, ইন প্রিন্সিপলস অফ গুড রাইটিং দ্য এক্সপ্রেশন কিক দ্য বাকেট মিনস। তাহলে কিক দ্য বাকেট এটা কিন্তু একটা স্ল্যাং টার্ম। এটা এক্সপ্রেশনটাকে ব্যবহার করা আছে এবং একটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করা আছে এই প্রিন্সিপলস অফ গুড রাইটিং এ। সেই কিক দ্য বাকেটের অর্থ কি? কিক দ্য বাকেটের অর্থ কিন্তু হচ্ছে দেখুন ৪ টা অপশন দেওয়া আছে। নক ডাউন, বি হচ্ছে কিক ওয়ান, সি হচ্ছে স্ট্রাইক ওয়ান উইথ এ বাকেট অ্যান্ড আবার ডি হচ্ছে ডাই। এই ৪ টার মধ্যে কোনটা হবে হচ্ছে এই কিক দ্য বাকেট এর মিনিং? তাহলে এখানে কিক দ্য বাকেট এর মিনিং কিন্তু আমরা পাচ্ছি নাম্বার ডি, অর্থাৎ মারা যাওয়া। এই কিক দ্য বাকেট এক্সপ্রেশনটাকে এটাকে এই হিসাবে ব্যবহার করা হয় এবং এটা একটা স্ল্যাং টার্ম। আচ্ছা, তাহলে এইটা আমরা পাচ্ছি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে আসি পরের প্রশ্নটাতে। নাম্বার 9, "She burns no more" is an example of। "She burns no more" এটা কোত্থেকে নেওয়া আছে? এটা কিন্তু হচ্ছে 'দ্য লাগুন' থেকে নেওয়া আছে। এখানে লাগুনে আমরা এই লাইনটাকে দেখতে পাই। তো এই প্রশ্নটা লাগুন থেকে, "She burns no more"। আচ্ছা, "This is an example of" এটা কি ধরনের এক্সাম্পল? এখানে আমরা কিন্তু rhetorical example এর কথা বলছি। কারণ অপশনগুলো দেখুন rhetorical example বলা আছে। irony, sarcasm, euphemism, malapropism। তাহলে এখানে কিন্তু আমরা ৪ টা অপশন দেখতে পাচ্ছি। রেটরিক্যাল ফিগার অফ স্পিচ এর থেকে বা রেটরিক থেকে। তাহলে এটা কোনটার এক্সাম্পল হবে? তাহলে "শি বার্নস নো মোর" এটা কিন্তু একটা হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম মানে হচ্ছে কোনো হার্ড স্পিচকে বা কঠিন কথাকে যখন সহজ করে বলা হয়। যেমন এখানে আমরা পাচ্ছি ডায়ামিলন মারা গিয়েছিলেন। সেই ডায়ামিলনের মারা যাওয়াটাকে কিন্তু বলছে এখানে "শি বার্নস নো মোর" না তার শরীরের আর কোনো তাপ নেই। এটাই কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু একটা ইউফেমিজম। অর্থাৎ কঠিন কথাকে সহজ করে বলা। আচ্ছা। তাহলে এই নাম্বার 9 পাচ্ছি আমরা রাইট অ্যান্সার হচ্ছে সি। 9 এর সি। আচ্ছা। এবার আসি 10 এ। "দ্য পিকচারেস্ক গেটআপ মেনশনড ইন দ্য লোটাস ইটার ওয়াস"। তাহলে এখানে যে আমরা পিকচারেস্ক গেটআপটার কথা পাই সেটা হচ্ছে লোটাস ইটার এর মধ্যে। সেটা কোন পিকচারেস্ক গেটআপটা? "দ্য গেটআপ অফ ইভনিং ক্যাপ্রি", "দ্য গেটআপ অফ ফ্যারাগডিওনি", "দ্য গেটআপ অফ উইলসন", "দ্য গেটআপ অফ ডনা লুসিয়া"। তাহলে ৪ টা গেটআপের কথা এখানে বলা আছে। তার মধ্যে কোনটা? এখানে কিন্তু আমাদের সেটা খেয়াল রাখতে হবে। একটু খুঁটিয়ে পড়লে সেই জিনিসগুলোকে আমরা ভালো করে পড়তে পারি। আমরা আগে বলেছি যে এই এক্সাম্পল গুলো কিন্তু অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র কয়েকটা দেখানো যে কি টাইপের প্রশ্ন হতে পারে বা কি টাইপের প্রশ্ন হয়। তার জন্য কিন্তু আমরা আ এই প্রশ্নগুলো দিচ্ছি, কোয়েশ্চেন সেট গুলো দিচ্ছি। অর্থাৎ এর বাইরে অনেক প্রশ্ন আছে যেটা আপনাদের নিজেদেরও দেখে নিতে হবে। তো সেই প্রশ্নগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
একটা প্রশ্ন দিয়ে বাকি প্রশ্নগুলোকে আন্দাজ করা যে এই প্রশ্নগুলো এরকমও হতে পারে। তাই এই প্রশ্নগুলোর দিকে নজর রাখবেন। তাহলে এখানে যে পিকচারাস গেট আপটার কথা বলা আছে সেটা কিন্তু হচ্ছে দ্য গেট আপ অফ উইলসন। যখন উইলসন বসেছিলেন তার আম অর্থাৎ তার ব্যাক সাইডটা তাকে দেখা যাচ্ছিল। আমাদের ন্যারেটর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছিলেন। তখন কিন্তু মোটামুটি এরকমই একটা ডেসক্রিপশন দেন। তো সেখানেই আমরা এই ডেসক্রিপশনটা পাই। তাহলে হচ্ছে আ আমরা এখানে নাম্বার 10, 10 এর যে অ্যান্সারটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে সি, দ্য গেট আপ অফ উইলসন। আচ্ছা, এবার আসি গ্রামার পোরশনটাতে 11 এবং 12। আচ্ছা, নাম্বার 11, নাম্বার 11 হচ্ছে লুক ড্যাশ দ্য রাইট অ্যান্ড ইউ উইল সি দ্য হাউস। ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে হচ্ছে এখানে ৪ টা অপশন আছে। টু, এট, বিসাইড, অন। তাহলে এই ৪ টা অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে লুক ড্যাশ দ্য রাইট। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ৪ টা অপশনের মধ্যে কোনটা। আমরা সাধারণত এটার ক্ষেত্রে যেটা করি লুক এট করি। কিন্তু এখানে আমাদের খেয়াল রাখবেন যে যখন কোনো ডেফিনিট সাইড বলা হয় বা ডেফিনিট জিনিস বলা হয় কিন্তু তখন টু ইউজ করা হয়। তাহলে এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 2, অর্থাৎ 11 2 ইস দ্য রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে ডান দিকে তাকাও এবং তুমি দেখতে পাবে। তাহলে হচ্ছে লুক টু দ্য রাইট এখানে হবে। আর যদি কোনো অনির্দিষ্ট জিনিস থাকতো তাহলে কিন্তু আমাদের সেটার ক্ষেত্রে আমরা অ্যাট বসাতে পারতাম। যেমন লুক এট দ্য থিং, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু সেভাবে বসাতে পারতাম। কিন্তু এখানে লুক টু দ্য রাইট, লুক টু দ্য লেফট এগুলো কিন্তু টু ইউজ হয়। তাহলে এখানে কিন্তু আমরা 11 পাচ্ছি। এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি 12 এ। I don't believe you. Which one is the correct passive voice of the line? আম এটা কোনটা প্যাসিভ ভয়েস? তাহলে কি বলা আছে? "You are not believed by me, you don't believe by me, you are not believed in me, you are not believed by me." তাহলে এখানে কিন্তু আমরা ৪ টা অপশন পাচ্ছি। নাম্বার 12 এ। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এই ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে আমরা একটু খুঁটিয়ে দেখি এবং তারপরে কিন্তু সেভাবে বের করি। এখানেও কিন্তু আমরা পাচ্ছি তাহলে হচ্ছে কোনটা? মাইনর মিস্টেক আছে এবং এখানে কিন্তু আমরা ডি টা রাইট অ্যান্সার পাচ্ছি। ইউ আর নট বিলিভড বাই মি। বাকিগুলোর মধ্যে মাইনর মিস্টেক আছে আপনারা বুঝতেই পারছেন। গ্রামাটিক্যাল মিস্টেকও আছে। তো সেগুলোর খেয়াল রেখেই কিন্তু আমরা অ্যান্সারটা দিচ্ছি যে ডি ইস দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে 13 এবং 14। স্পট দ্য এরর। তাহলে এরর কোনটার মধ্যে আছে? পিস অ্যান্ড অর্ডার ওয়্যার রেস্টোরড ইন দ্য প্লেস অফ অ্যাক্সিডেন্ট। নো এরর। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যান্সার খুঁজতে হচ্ছে। যদি না থাকে তাহলে নো এরর। অনেকখানি কিন্তু আমাদের অ্যান্সার এরকম মানে এরর থাকে না। সেখানে আমাদের নো এরর দিই। সেটা আরো কনফিউজিং। তো আমরা এখানে খুঁজবো আগে যে এখানে কোনো এরর আছে কিনা। তাহলে পিস অ্যান্ড অর্ডার। এই পিস অ্যান্ড অর্ডার কিন্তু একটা জিনিসই, আইন শৃঙ্খলা। তাহলে এখানে কিন্তু আমাদের লিখতে হবে ওয়াজ রেস্টোরড। তার মানে হচ্ছে বি টার মধ্যে ভুল আছে। তাহলে আমাদের স্পট দ্য এরর এর মধ্যে আমরা পাচ্ছি কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ বি এর মধ্যেই ভুল আছে। ওয়াজ রেস্টোরড হতো এখানে। আচ্ছা, নাম্বার 14 এ চলে আসি। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড স্ট্যাগ। স্ট্যাগ এর কিন্তু হচ্ছে জেন্ডারটাকে চেঞ্জ করতে বলছে। তাহলে কি অপশন? নাম্বার এ ডিয়ার, নাম্বার বি স্ট্যাগি, নাম্বার সি স্ট্রিগার, নাম্বার ডি হাইন্ড। তাহলে নাম্বার 14 এর কিন্তু হচ্ছে স্ট্যাগ এর জেন্ডার চেঞ্জ করতে গেলে আমরা পাচ্ছি হাইন্ড। নাম্বার 14 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট ওয়ান। এই এখানে একটা বলা আছে দেখুন, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট? হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? এখানে মুড কিন্তু আপনাদের ভালো করে দেখতে হবে এবং কাইন্ডলি একটু দেখে নেবেন। তাহলে এখানে কোন মুডটাকে ইউজ করা আছে? ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড অ্যান্ড নান অফ দিস। তাহলে এখানে কোন মুডটাকে ইউজ করা আছে? আমরা জানি এসব কোয়েশ্চেন বা এসব যেগুলো স্টেটমেন্ট টাইপের লাইন আছে সেই টাইপের লাইনগুলোকে কিন্তু আমরা ইন্ডিকেটিভ মুডে ব্যবহার করি। তাহলে এখানেও কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা ইন্ডিকেটিভ মুড। তাহলে নাম্বার 15 এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটা ইন্ডিকেটিভ মুড। আচ্ছা, নাম্বার 16 অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্যাট ইজ। ক্যাটের অ্যাডজেক্টিভ ফর্ম ফিলিয়াল, ফেলাইন, তারপর হচ্ছে ক্যানাইন, তারপরে ডি নাম্বার হচ্ছে ভলপাইন। তাহলে এখানে কিন্তু আমরা ৪ টা অপশন পেয়ে গেছি এবং ক্যাটের অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে যে কোনটা। তাহলে আপনারা আপনাদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবেন। তো এখানে কিন্তু ফেলাইন এই এটা কিন্তু রাইট অ্যান্সার। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি নাম্বার 16 এ 17 এ।
a style in which the writer displays his own knowledge, এরকম একটা স্টাইল যেটাতে রাইটার তার নলেজ প্রদর্শন করে সেটাকে কি বলে? অনেট, বি নাম্বার পেডান্টিক, সি নাম্বার আর্টিফিশিয়াল, ডি নাম্বার সই। তাহলে সেটাকে কি বলা হয়? এখানে কিন্তু আমাদের এটা ওয়ান ওয়ার্ডের মতো এবং এখানে কিন্তু আমরা এই প্রশ্নটায় আমরা বলতে পারি বরং যে আমাদের প্রিন্সিপালস অফ গুড রাইটিং সেখান থেকেও সেট হতে পারে এরকম। তাহলে এখানে আমরা যেটা স্টাইলটা পাচ্ছি তাহলে স্টাইলটা কিন্তু হচ্ছে পেডান্টিক। এই যে নাম্বার বি পেডান্টিক, 17 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে রহিম সেজ আই অ্যাম নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। চুজ দ্য কারেক্ট অল্টার কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স অন দ্য লাইন। তাহলে এখানে চারটা অপশন আছে। রহিম সেজ আই এম নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। তারপরে বলা আছে রহিম সেজ হি ইজ নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। তারপরে বলা আছে সি রহিম সেজ হি ইজ নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। মাইনর মিস্টেক কিছু দেওয়া আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, নাম্বার ডি বলা আছে রহিম সেজ দ্যাট হি ওয়াজ নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে আমরা নাম্বার 18 কিন্তু পাচ্ছি হচ্ছে কোনটাকে আমাদের রাইট অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিছু ভুল আছে, অবশ্যই কিছু ভুল আছে বাকি তিনটের ক্ষেত্রে এবং একটা রাইট আছে। সেটা রাইটটা কিন্তু হচ্ছে আমরা নাম্বার সি পাচ্ছি। তাহলে রহিম সেজ দ্যাট হি ইজ নেভার অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এগুলোর ক্ষেত্রে কাইন্ডলি একটু জুম করে মিলিয়ে নেবেন কারণ একটু সময় অবশ্যই প্রয়োজন এই গ্রামারটা এগুলো। কিন্তু কিছু গ্রামারের হয়তো আপনাদের সময় লাগবে না কিন্তু ভয়েস ন্যারেশন এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মিলিয়ে নিতে হবে কারণ এটাতে অনেকটা ছোট ছোট মিস্টেক থাকে। সেই ক্ষেত্রে ভয়েস ন্যারেশনে ওভার কনফিডেন্স থাকাটা ঠিক নয় বরং চেক করে নেওয়াটা ঠিক। আচ্ছা, এবার আসি নাম্বার 19 এবং 20। নাম্বার 19 হচ্ছে দ্য বেস ফর্ম of the verb followed by to is called এটাকে কি বলা হয়? নাম্বার এ বলা আছে জিরান্ড, নাম্বার বি বলা আছে পার্টিসিপল, নাম্বার সি ইনফিনিটিভ, নাম্বার ডি ফ্রেজ। তুলনামূলক সোজা ভার্বের বেস ফর্মের আগে যদি টু থাকে সেটাকে আমরা কিন্তু বলি ইনফিনিটিভ। তাহলে আপনাদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবেন। আচ্ছা, লাস্ট ওয়ান 20। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টেক ফ্রেন্ডস লিভ, এই ফ্রেজটার মিনিংটা কি? ইজ টেকিং লিভ ফর এ লং টাইম, এটা হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, বি টেকিং লিভ ফ্রম এ কিংস অফিস। আচ্ছা, নাম্বার সি বলা আছে গোয়িং অ্যাওয়ে উইদাউট আস্কিং পারমিশন অ্যান্ড নাম্বার ডি বলা আছে গোয়িং অ্যাওয়ে ফ্রম মাদারল্যান্ড। এই চারটা অপশন দেওয়া আছে। তাহলে টেকিং ফ্রেন্ডস লিভ বা টেক ফ্রেন্ডস লিভ এই ফ্রেজটার মিনিংটা কি? এই ফ্রেজটার মিনিংটা কিন্তু হচ্ছে গো অ্যাওয়ে উইদাউট আস্কিং পারমিশন, কোনো পারমিশন না চেয়ে সেখান থেকে চলে যাওয়া। এটা কিন্তু হচ্ছে তাকে টেকিং ফ্রেন্ডস লিভ বা টেক ফ্রেন্ডস লিভ বলা হয়। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের আজকের এই 20টা সেটের প্রশ্ন। প্রশ্নগুলোকে একটু যত্ন সহকারে দেখবেন, বাকি সেটগুলো দেখবেন এবং যারা কমেন্ট করছেন খুবই ভালো কমেন্ট করছেন, খুবই উৎসাহমূলক কমেন্টগুলো করছেন, ভালোই লাগছে এবং সেই হিসাবে প্রশ্নগুলোও সেট করার চেষ্টা করছি যাতে আপনাদের খুব কাজে দেয়। তাহলে এটা অবশ্যই এই প্রশ্ন সেটগুলো দেখবেন এবং এই টাইপের প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবেন। আচ্ছা, thank you for watching the video. Thank you once again. Please subscribe the channel and stay tuned.